করে দে তাহলে পেঙ্কের থিওরি, ফার্স্ট থিওরি পেঙ্কের থিওরি, সরি ডব্লিউ ডেভিসের থিওরি। ল্যান্ডফর্ম ইভলিউশন নিয়ে যত থিওরি আছে আজকে পড়বো, ল্যান্ডফর্ম ইভলিউশনের থিওরি গুলো পড়বো আমরা। হ্যাঁ, তো প্রথম থিওরি বলে নেই। ফার্স্ট থিওরি হলো ডেভিসিয়ান থিওরি। এটা আমি অলরেডি বলেছি, অনেকবার বলা হয়েছে, আজকে আমি বলে দিব, কিন্তু আমার টাইম উইদিন টাইম। হ্যাঁ, আর এখন বাজছে 9:16, 9:30 মধ্যে কমপ্লিট করবো। 15 মিনিটের মধ্যে। যারা পড়েছো তারা ইজি হবে তাদের কাছে, বাট যারা পড়োনি তাদের কাছে ডিফিকাল্ট হবে। কারণ 15 মিনিটের মধ্যে ডেভিসের থিওরি বললে একটু কঠিনই হয় হজম করা। তাহলে 20 মিনিটের মধ্যে চেষ্টা করবো বলা, ঠিক আছে? 15 থেকে 20। ডব্লিউ এম ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস, আমেরিকার জিওমরফোলজিস্ট, ফাদার অফ আমেরিকার জিওমরফোলজিস্ট, আমাদের নয়, আমেরিকার। তার তার লাইফ স্প্যান হচ্ছে 1850 থেকে 1934। আমরা ডেভিসের ইতিহাস লিখছি না, লাগবে না। তত্ত্বের নাম হলো ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরি, কিন্তু তত্ত্বের নাম হলো সাইকেল অফ ইরোশন বা জিওগ্রাফিক্যাল সাইকেল। ঠিক আছে? তত্ত্বটার নাম কি জানো? জিওগ্রাফিক্যাল সাইকেল। একসঙ্গে বলতে হবে, হ্যাঁ, কারণ তাড়াতাড়ি করতে গেলে একসঙ্গে না বললে হবে না। আমি আমার মতন বলে গেলাম, তোমরা শুনলে আমি বুঝবো কি করে যে তোমাদের মাথার মধ্যে ঢুকলো কতখানি? ঠিক আছে? তো বলতে হবে একসঙ্গে। ছোটবেলায় যেমন হতো না, ওই ডিকটেশন হতো বা টিচার বলতো, তোমরা একদম চিৎকার করে বলতে হবে, হ্যাঁ এটা পড়া হচ্ছে, ওই রকম যেন মনে হয়। হ্যাঁ, বেশ। নেক্সট তত্ত্বটার নাম হলো জিওগ্রাফিক্যাল সাইকেল অথবা সাইকেল অফ ইরোশন। ওকে, তত্ত্বটা নাম, এটা আমার মনে রাখতে হবে, কিন্তু সমস্ত তত্ত্বের একটা নাম আছে। ওকে, সব তত্ত্বগুলোকে বলা হয় ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরি, কিন্তু ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরির আবার প্রত্যেকটা জিওমরফোলজিস্ট তাদের থিওরির একটা নাম দিয়েছিলেন, সেগুলো হচ্ছে এটা। ওকে, তো তারপরে আমরা জেনে নেব ট্রিও অফ ডেভিস কি জিনিস। ওকে, ট্রিও অফ ডেভিস, ট্রিও, ট্রাই মানে তিন, হ্যাঁ, ট্রায়াঙ্গেল যেমন তিনটে কোণ থাকে, ট্রায়াঙ্গেল। ওকে, তো ট্রিও, ট্রাই মানে হচ্ছে তিনটে। ট্রিও অফ ডেভিস মানে ডেভিসের এমন কিছু জিনিস যেখানে তিনটে জিনিস দেওয়া আছে, তিনটে মতামত দেওয়া আছে। হ্যাঁ, বাংলায় বলা হয় ত্রয়ী, ডেভিসের ত্রয়ী বলা হয়। ওকে, তো কি জিনিস তিনি বলছেন? ল্যান্ডফর্ম ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম। পয়েন্ট শুড বি নোটেড। স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম, তিনটে বিষয়। স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম, তিনটে বিষয় তিনি একটা ইকুয়েশনের মধ্যে ঢুকান, একটা ইকুয়েশনের মধ্যে অন্তর্ভুক্ত করেন। ইকুয়েশনটা কি? এইটা হলো ইকুয়েশন। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিতাম না আমরা ছোটবেলায় অ্যালজেব্রাতে, a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু, থাকতো তো ঠিক তেমনি l ইকুয়ালস টু, এটা বড় f, এটা f বলে না, ফাংশন অফ মানে বৃষ্টিপাত ইকুয়ালস টু ফাংশন অফ টেম্পারেচার, তারপরে রিলেটিভ হিউমিডিটি, এয়ার প্রেসার এটসেট্রা। তো ওই ফাংশন অফ ল্যান্ডস্কেপ ইকুয়ালস টু ফাংশন অফ এস ফর স্ট্রাকচার, পি ফর প্রসেস, টি ফর টাইম অথবা স্টেজ, একই জিনিস। এইটাকে ডিটেইলিং করেছিলেন যে এল ইকুয়ালস, এগুলো আমি ডিটেইলিং করে দিয়েছি। এল ইকুয়ালস টু ল্যান্ডফর্ম, এস ইকুয়ালস টু স্ট্রাকচার, স্ট্রাকচার মানে যে কোনো জায়গার লিথোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, শিলা লক্ষণগত বৈশিষ্ট্য, শিলা কঠিন না শক্ত, প্রবেশতা বেশি না প্রবেশতা কম, জয়েন্ট আছে না ফ্র্যাকচার আছে, এইগুলোকে শিলার স্ট্রাকচার বলা হয়। নেক্সট প্রসেস, পি মানে যে প্রসেস। প্রসেস বলতে যে যে প্রক্রিয়াগুলো ভূমিরূপ বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণভাবে অবদান রাখে, যেমন ওয়েদারিং, মাস ওয়াস্টিং, ওকে, ক্ষয়ীভবন, অগ্নিভবন, এই চারটে একসঙ্গে, এই চারটে প্রসেসকে বলা হয় ডেনুডেশনাল প্রসেসেস। তো এইগুলোকে তিনি প্রসেসেস বলে দাবি করেন। ক্লিয়ার? টি ফর স্টেজ অথবা টি ফর টাইম, যা বলবে তাই হবে। ওকে, এখানে তিনি তিনটে ভাগে ভাগ করেছিলেন স্টেজটাকে, ইয়াথ, ম্যাচিওর অ্যান্ড ওল্ড। যদিও আর একটা স্টেজ আছে যেটা বলা হয় ইনিশিয়াল স্টেজ, যদিও ওটাকে তিনি স্টেজের মধ্যে অন্তর্ভুক্ত করেননি। ওকে, তো আমরা মাথায় রাখবো তিনটে প্লাস ওয়ান, যেটাকে আমরা রাখবো কিন্তু রেখেও না রাখার মতন কাজ করবো, সেটা হলো ইনিশিয়াল, ইয়থ, ম্যাচিওর অ্যান্ড ওল্ড। ইয়থ, ম্যাচিওর অ্যান্ড ওল্ড, ইনিশিয়াল মানে প্রারম্ভিকটাকে আমরা বাদ দেবো। ওকে, তো এটাকে ট্রি অফ ডেভিস বলা হয়। পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন আসে প্রায় বছরই, মাথায় রাখবে। এবং যদি এসে থাকে তাহলে এই ইকুয়েশনটা দিয়ে, এই ন্যারেশনটা দিয়ে উইদিন ইনভার্টেড কমা ওটা দিতে হবে। ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন, মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আমিও ছোটবেলায় মুখস্থ করেছিলাম, আর সেই মুখস্থ থেকে আজকে তোমাদেরকে বলি, এর মাঝে আমি কোনো রিভিশন দিইনি। হয়তো ক্লাস নিতে গিয়ে বলতে হয়েছে বহুতবার, ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম, এতবার বলেছি মুখস্থ হয়ে গেছে। তো তোমাদেরকে বাড়িতে তাই করতে হবে, এতবার বলবে পাড়ার লোক যেন অতিষ্ঠ হয়ে যায়। সাইক্লিক, ততটাকে সাইক্লিক বলা হয়। ব্যাপারটাকে বোঝানোর জন্য অ্যানিমেশন, এই অ্যানিমেশনটাই মজাদার, দেখে একটু একটু আজগুবি লাগবে, উদ্ভট লাগবে,
কিন্তু সাইক্লিক, ডেভিসে ততটা সাইক্লিক, এইটাকে মাথার মধ্যে একদম ড্রিল করে ঢুকে দেওয়ার জন্য এই বাচ্চা সুলভ অ্যানিমেশনের আমি হেল্প নিয়েছি। ওকে, ব্যাঙের জীবনচক্র ছোটবেলায় পড়েছো, কিন্তু লাইফ সায়েন্সের বইয়ে অ্যানিমেশন ছিল না, এখানে অ্যানিমেশন আছে। এখানে বুড়ো থেকে ভূতটাই দেখানো আছে, মানে বুড়ো থেকে মৃত্যুর পর্যন্ত। তো মৃত্যুটা আমি কি করে দেখাবো, ডেথ, সেটার জন্য অ্যানিমেশনের জন্য ভূত দেখানো আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এটাও একটা লাইফ সাইকেল। আর এটা হলো কি প্রজাপতি জীবনচক্র। তো ঠিক যেমন করে মানুষের জীবনচক্র হয়, মানুষের জীবনচক্র কিন্তু মানুষ ফিরে আসে না। হ্যাঁ, এই ব্যাঙাচি জীবনচক্র হয়, ঠিক প্রজাপতি জীবনচক্র হয়, তেমনি ভূমিরূপের জীবনচক্র আছে বলে দাবি করেন ডেভিস। ওকে, মানে উত্থান হয়, ঠিক আছে, উত্থান হয়, ল্যান্ডফর্ম উত্থান হয়, তারপরে ইয়থ ম্যাচিওর এন্ড ওল্ড, দেন একদম সি লেভেলের কাছাকাছি আসে, কখনো কখনো সি লেভেলের নিচে চলে যায়, আবার কোন রকম ভাবে এন্ডোজেনেটিক ফোর্সের মাধ্যমে ভূ অভ্যন্তরের শক্তির দরুন ল্যান্ডফর্ম আবার উঠে ধীরে ধীরে উঠে অথবা দ্রুত উঠে। ডেভিসের কথাই দ্রুত উত্থান হয়। ডেভিস কিন্তু ধীরে ধীরে উত্থানকে তিনি পছন্দ করেন না। ওকে, তিনি 5G স্পিডে একদম ল্যান্ডফর্মের উত্থান করে ছেড়ে দেয়। বাট ভূমিরূপের ক্ষয় কিন্তু ধীরে ধীরে হয় বলে তিনি দাবি করছেন। ওকে, তাই ডেভিসের তত্ত্বকে সাইকেল অফ ইরোশন বলা হয়, বা তার তত্ত্বটি সাইক্লিক। ক্লিয়ার? আর এখানে স্টেজ আছে, যেখানে সাইকেল সেখানে তো স্টেজ থাকবেই। আবার তত্ত্বটা টাইম ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট কেন? এই যে ইয়থ ম্যাচিওর এন্ড ওল্ড, দেন টাইম তো লাগবেই। ওকে, এই জন্য টাইম ডিপেন্ডেন্ট বলে। কেন সাইক্লিক বোঝা গেছে? এই কারণে সাইক্লিক। মাথায় এগুলো থাকবে, পরীক্ষার সময় থাকবে না। পরীক্ষার সময় সব লিখতে গেলে হবে না, ছবি আঁকতে যাবে না, তাহলে এক্সামিনার একদম খাতা ছিঁড়ে দেবে একদম। হ্যাঁ, মাথায় থাকবে, ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করবে, এই ব্যাকগ্রাউন্ড এগুলো যদি কাজ করে না, তাহলে তুমি হেভি লিখবে। ওকে, আর এই লেখাগুলো যেন থাকে, মানে এটাকে লিখবে অন্যরকম ভাবে, কিন্তু কনসেপ্ট ডেভেলপ করতে গেলে মাথার মধ্যে ভাবনার যে কনসেপ্টের যে স্ট্রাকচার, সেটাকে উন্নত করার জন্য আমি এই সবগুলো দিয়েছি। ক্লিয়ার? নেক্সট, ওটাকে একটু ভালো করে দেখানো আছে, এটা জুম করে ওই জায়গা থেকে তুলে নিয়ে, ঠিক আছে, সি লেভেল থেকে কি করে উঠছে, উত্থান কি করে হচ্ছে, এটা উত্থান শুরু হয়েছে মাত্র, উত্থান হচ্ছে, দেন বেশি উত্থান, বিশাল উত্থান। ডেভিসের কথা অনুযায়ী উত্থান স্লোলি হয় না, র্যাপিড হয়, র্যাপিড দ্রুত উত্থান। আর যখন উত্থান চলে তখন কোনো ক্ষয়কার্য হয় না, আর যখন ক্ষয়কার্য চলে তখন উত্থান হয় না। ঠিক আছে, উত্থান কার্য যখন চলে তখন ক্ষয়কার্য হয় না। তাই এই দিকটা একটা দাগ দেওয়া আছে, ব্লু কালারের একটা দাগ দেখো, দুটো সাইকেলটাকে দুটো ভাগে ভাগ করছে। এই দিকটা উত্থান, ওদিকে ক্ষয়কার্য। তার মানে এদিকে কোনো উত্থান হয় না, আর এদিকে কোনো ক্ষয়কার্য হয় না। তার জন্য তার অ্যাজাম্পশনে একটা পয়েন্ট লেখা আছে যে উত্থান প্রক্রিয়া সম্পন্ন না হলে ক্ষয়কার্য শুরু হবে না। যদিও আমরা সেটাতে পছন্দ করিনি, আমরা সেটাকে একদম পিন্ডি চটকে পেঙ্ক মহাশয় তো আছেন, হ্যাঁ, এইটাকে পেঙ্ক মহাশয় একদম সুন্দরভাবে মসৃণ করে পিন্ডি চটকে একদম শুদ্ধ ভাষায়, মানে যেটাকে গালিয়া বলে, একদম ঠিক বলেছি। ক্লিয়ার? বুঝা গেছে? এবার নেক্সট আমরা যাই, কি আছে দেখি। এবার বেসিক অ্যাজাম্পশন, ওই যে অ্যাজাম্পশনসের কথা বলেছিলাম না, 6টা অ্যাজাম্পশন, এই 6টা অ্যাজাম্পশন খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ওকে, ভূমিরূপের বিবর্তন পর্যায়ক্রমিকভাবে ঘটে। এখানে ইজি করে ছোট করে লেখা আছে, যদি আমার স্টাডি মেটেরিয়ালে একটু ইলাবোরেশন থাকে, একটু বেশি করে ঘাটানো থাকে, তাহলে তুমি এখান থেকে ছবি তুলে নিতে পারো, ওটা আপডেট করতে পারো। এটা ছোট ব্রিফ অ্যান্ড ওকে, রেকর্ডিং থাকলো, রেকর্ডিং থেকে তোমরা ওখান থেকে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, আদারওয়াইজ তুমি এখন ছবি তুলে নাও, আমাকে বাদ দিয়ে ছবি তুলে নাও। আমার মনে হচ্ছে আমার মেটেরিয়ালে একটু বেশি ডিটেইলিং করা আছে, এখানে ইজি আছে, এগুলোকে নিয়ে ডিটেইলিং করলাম না আমি, অ্যাজাম্পশনগুলো নিয়ে। ওকে, কি প্রথম অল্প কথাই বলে দেই। প্রথম দেখো, ইয়থ ম্যাচের ওল্ড, এই তিনটে স্টেজ, তিনটে দশা থাকবে, এটা বলেন। ফার্স্ট অ্যাজাম্পশন, আমরা আমাদের ভাষায় অ্যাজাম্পশন করব, ডেভিসের ভাষায় নয়। তাহলে প্রথম কথা, তিনটে দশা থাকবে। তারপরে বলছে ভূমিরূপ হলো আভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তির মিথস্ক্রিয়া দরুন সৃষ্টি হয়, তাই তো হবে, তাই না? এইটা পেঙ্কের সঙ্গে অনেকটা মিল আছে এই জায়গাতে। নদী ততক্ষণ পর্যন্ত নিম্নক্ষয় করবে, ভালো করে শুনবে, নদী ততক্ষণ পর্যন্ত নিম্নক্ষয় করবে যতক্ষণ না নদী পর্যায়িত অবস্থায় পৌঁছায়। ঠিক ওই আমি একটা উদাহরণ টেনে আমি বারে বারে বলি যে আমরা ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করবো যতক্ষণ না চাকরি পাবো, যেই চাকরি পাবো ততক্ষণ পড়াশোনা শেষ, কারণ আমাদের স্বপ্ন হলো চাকরি পাওয়া, চাকরি পাওয়া। তো ঠিক নদীরও একটা স্বপ্ন আছে আমাদের মতো। নদীর স্বপ্ন হলো এমন একটা পরিলেখ বানানো যেখানে না হয় না সঞ্চয় হবে।
ওকে, তো সেই জায়গায় পৌঁছালে নদী তখন তুষ্ট হয়, মানে শান্তি পায়, তারপরে আর ক্ষয় করে না। তাই ডেভিসের ভাষায় বলছে নদী ততক্ষণ পর্যন্ত নিম্নক্ষয় করবে যতক্ষণ না পর্যায়িত অবস্থায় পৌঁছায়। এই পর্যায়িত অবস্থা থেকে আরো প্রশ্ন আসতে পারে। পর্যায়িত অবস্থার ইংলিশ টার্মিনোলজি হলো গ্রেডেড স্ট্রিম। আর ওই গ্রেডেড স্ট্রিম নদী যখন পর্যায়িত দশায় পৌঁছায় তখন একটা প্রোফাইল বানায়, লঙ্গিচুডিনাল প্রোফাইল, দৈর্ঘ্য বরাবর পরিলেখ বানায়। সেই পরিলেখটার নাম হলো, কেউ বলতে পারবে? সেই পরিলেখটার নাম প্রোফাইল অফ শূন্যস্থান। শূন্যস্থান পূরণ করো। প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম। শোনা শোনা লাগছে? নদী যখন গ্রেডেড স্ট্রিম বা নদী যখন গ্রেডেড কন্ডিশনে পৌঁছায়, নদী যখন পর্যায়িত অবস্থায় পৌঁছায়, ওকে, আমরা তখনই ফার্স্ট ক্লাস ফার্স্টের সার্টিফিকেট পাবো যখন আমরা প্রতিটি বিষয়ে নাম্বারটা বেশি পাবো। নাম্বার না পারলে ফার্স্ট ক্লাস পাবে কি করে, তাই না? ফার্স্ট ক্লাস পেতে গেলে মিনিমাম 60% লাগবে সব সাবজেক্টে, লেটার পেতে গেলে 80 বেশি লাগবে। ঠিক তেমনি প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম, প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করলে নদীর উপরে আমরা একটা সিল মেরে দেবো, স্ট্যাম্প মেরে দেবো, বলবো বাবু তুমি গ্রেডেড কন্ডিশনে পৌঁছে গেছো, তোমার নাম আজকে থেকে গ্রেডেড স্ট্রিম। মানে গ্রেডেড স্ট্রিম সেই নদী যে প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম তৈরি করেছে। এখন প্রশ্ন হলো প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম কি? প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম এমন একটা পরিলেখ, দৈর্ঘ্য বরাবর পরিলেখ, যেখানে উচ্চ প্রবাহে ক্ষয় হয় না, নিম্ন প্রবাহে সঞ্চয় হয় না। তাহলে হয় কি? তাহলে হয় কি, নদীর শক্তি, অত শক্তি কোথায় যায়? শক্তি থাকলে ক্ষয় করবে। ওকে, তাহলে নদীর শক্তি কি হয়? নদীর যেটুকু শক্তি থাকে সেটুকু বহন কার্যের জন্যই ব্যয়িত হয়। তার মানে নদীর শক্তিটা যেটুকু থাকবে, যেটুকু বেঁচে থাকবে, সেটুকু কেবলমাত্র বহন কার্য করবে, কোনো ক্ষয় করবে না, আর সঞ্চয় তো কোনো কথাই নাই। ওকে, এমনই একটা সুন্দর শৃঙ্খল বিশিষ্ট স্বপ্নের ড্রিমল্যান্ড, স্বপ্নের একটা পরিলেখ হলো গ্রেডেড প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম। আর যে নদী এই প্রোফাইল অফ ইকুইলিব্রিয়ামকে অ্যাচিভ করে, অর্জন করে, তাকে বলা হয় গ্রেডেড স্ট্রিম। ওকে, চলো নেক্সট অ্যাজাম্পশনে পৌঁছাই। উত্থান প্রক্রিয়া অল্প সময়ের জন্য কিন্তু দ্রুত হয়। ঠিক আছে, ডেভিসের কথায় উত্থান স্লোলি হয় না। ওকে, উত্থান কেমন হয়? একদম দ্রুত হয়। মানে ওই সিনেমার গান শুনে, একটা গান আছে না, সেই ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে ওইসব নেই চলেগা, ওইসব গান চলে না, একটা ডিজে চলে, ডিজে। মানে উত্থান প্রক্রিয়া যা হবে দ্রুত হবে। ওকে, স্লো উত্থানে কোনো ব্যাপার নাই, কিন্তু কি হবে? ক্ষণস্থায়ী হবে। অনেক সময় ধরে গান ধৈর্যই নাই, তার জন্য কি হবে? দ্রুত হবে এবং ক্ষণস্থায়ী হবে। নেক্সট, উত্থান প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ক্ষয় হবে না। উত্থান প্রক্রিয়া শেষ হবে আফটার কমপ্লিশন অফ দ্য ইরোশন প্রসেস, তারপরে ক্ষয় হবে। খুব বাজে কথা, এইটা আমরা মানতে পারি না। ওকে, ভূমিরূপের বিবর্তন সময় নির্ভর, যেটা আমরা আগে থেকে বলে আসছি। এটার সঙ্গে এটার একটা মিল আছে, যেখানে ইয়ক ম্যাচের রোল থাকবে সেখানে তো স্টেজ আছে, আর স্টেজ মানে টাইম আছে। ওকে, যেটা আমরা ল্যান্ডস্কেপে ডেভিসের ট্রিও থেকে দেখলাম যে ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস এন্ড টাইম। কেউ বলছে টাইম, কেউ বলছে স্টেজ। আর স্টেজ আর টাইম প্রশ্ন করেছে ছাত্ররা, তা স্টেজ না টাইম? দুটোই তো একই না? তাহলে এই জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে অ্যাজাম্পশনে লেখার সময় একটা অ্যাজাম্পশন আছে, যেটাকে ওই কুমিরের বাচ্চার মতো দুবার দু রকম করে দেখাবো। এর একবার ইয়ক ম্যাচুরড, আর একবার বলবো যে টাইম ডিপেন্ডেন্ট। তাহলে দুটো জিনিসই কিন্তু কয়েন এর একটা হেড আর টেল, ওকে, আর একটা হচ্ছে কুমিরের বাচ্চার মতো। একই জিনিসকে ডেভিস দুবার দেখিয়েছিলেন। অ্যাজাম্পশন হলো এটুকু। এইবার এই গ্রাফটা খুব গুরুত্বপূর্ণ। ডেভিস যদি পরীক্ষাতে আসে, গ্রাফ তো আঁকতেই হবে। যদি আঁক না এঁকে, কেউ ধরো এইসব ভূমিরূপগুলো আঁকে, এইসব ভূমিরূপগুলো যদি এইসব ভূমিরূপ আঁকে, অনেকে আছে এরকম, অনেক পাবলিক আছে, অনেক নোট আছে টিচারদের, বাজারে অ্যাভেলেবল, বলে রাখছি, সতর্ক বার্তা। ঠিক আছে, হ্যাঁ, এটা স্ট্যাচুটরি, কি বলে জানো, স্ট্যাচুটরি যে ওয়ার্নিং হয় না, সিগারেটের প্যাকেটের উপর থাকে, ভয়ানক ভয়ানক ছবি থাকে, যারা খাস তারা বুঝবি। হ্যাঁ, তো স্ট্যাচুটরি ওয়ার্নিং, স্ট্যাচুটরি ওয়ার্নিং মানে, হ্যাঁ দেখা গেলে আমরা ধর, তুই আমারটা দেখিয়ে দে না, হ্যাঁ, ফার্স্ট ধরাস তুই, তারপরে টান, পরেরটা তোর কাছ থেকে নাই, কাউন্টার জানি আমি। তার জন্য শোনো, স্ট্যাচুটরি ওয়ার্নিং,
এরকম বাজারে অনেক নোট অ্যাভেলেবল আছে যে নোটে এইরকম ডেভিসের ছবি, ডেভিসের ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরিতে এরকম কিছু ছবি বা অন্যরকম কিছু ছবি দেখানো থাকবে, কিন্তু এইটা থাকবে না। এইটা থাকবে না। বলে রাখি, ডেভিস হোক বা পেঙ্ক, এই দুটো থিওরিতে মেন যে জিনিসটা সেটা হলো এই গ্রাফটা। যদি কেউ এই গ্রাফ না এঁকে ওই রকম করে অনেক কিছু এঁকে দেয়, এক্সামিনার কিন্তু খুশি হবে না, বরঞ্চ অখুশি হবে। কারণ ডেভিস যে গ্রাফটার উপরে বেশি জোর দিয়েছিলেন সেটা হলো এটা। আর এই গ্রাফ ছাড়া ডেভিস হয় না, ইভেন পেঙ্কও তাই। ওই পেঙ্কের ওই গ্রাফ ছাড়া পেঙ্কই হয় না। তাই জন্য এই গ্রাফটা আঁকবে। এবার যদি কেউ ভাবে যে এই গ্রাফ আঁকার পরে আরো ডায়াগ্রাম দিব, ভাই অতটুকু সময় আমাদেরকে দিবে না, পরীক্ষার হলে অতটুকু সময় আমার থাকবে না যে 14টা গ্রাফ আঁকবো। হ্যাঁ, তো যেটা ছাড়বে না, যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এটা। এটাকে ভালো করে প্র্যাকটিস করো। আগের দিনে বলেছি, এটা আঁকতে গিয়ে 90% ছেলে পেলে ভুল করে। ওকে, 1% ছেলে পেলে ভুল করে না, সেই 1%-এর মধ্যে যেন তোমরা থাকো। ক্লিয়ার? মনে থাকে যেন। হ্যাঁ, এই দিকটা উঁচু, এইদিকে ইনিশিয়াল স্টেজ, দেন এগুলোর একটা নাম আছে, ইউসি, দেন এলসি, দেন এডিজি লাইন, এইগুলোকে ঠিকঠাক লিখতে হবে। এখানে দুটো কালার দেখানো আছে, এই আপলিকমেন্ট আর ইরোশন, গ্রিন কালার এবং রেড কালার। এই দুটো আমার দেওয়া বোঝানোর জন্য, এটা তোমাদের মেটেরিয়ালে নাই। ঠিক আছে, এটা যোগ করতে যাও না, তাহলে ডেভিস কষ্ট পাবে। ঠিক আছে, আর হ্যাঁ ওইটা, হ্যাঁ এটা দেওয়া আছে মেটেরিয়ালের মধ্যে, দেখবে ড্র করা আছে। তবে হয়তো স্ট্রাকচারাল চেঞ্জ আসতে পারে। চেষ্টা করবে এই দিকটা উঁচু, দেন এরকম ভাবে নামবে। হ্যাঁ, কিন্তু কেউ কেউ কি করে জানো তো, মাঝখানে উঁচু করে দেয়। তো ফার্স্ট এই জায়গায় উঠছে, ল্যান্ডফর্ম উঠছে, উঠার পরে এই বিন্দুতে যেই পৌঁছালো, এই বিন্দুর পরে আর উঠা টোঠা হবে না। তারপরে ইয়থ, ম্যাচিউর এন্ড ওল্ড, এই স্টেজগুলো এর উপরে কাজ করবে, মানে ক্ষয়ের প্রক্রিয়াগুলো কাজ করছে। এখান থেকে যে একটা স্ট্রেট লাইন টানো, আর কোনো জায়গা পাবে না যে এই জায়গা থেকে উঁচু। কিন্তু আঁকতে গিয়ে কি করে বল জানো তো ছেলে পেলে, এটার পরে উঁচু এমন উঁচু করলো যে এটার থেকে উঁচু আর একটা পরে আছে, সেটা যেন না হয়। এই যে জায়গাগুলো আছে না, এগুলো ভি আকৃতির উপত্যকা, এইগুলো ভি আকৃতির উপত্যকা আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে, এটা যেন বুঝে যায়। এই যে গ্যাপ আছে, এই গ্যাপটা যেন বেশি হয়। এই গ্যাপের থেকে এই গ্যাপ বেশি কেন, ডায়াগ্রামের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো বলছি, মাথা যেন থাকে। এই গ্যাপের থেকে এই যে গ্যাপ, এই গ্যাপটা বেশি, তার কারণ হলো ম্যাচিওর স্টেজে রিলেটিভ রিলিফের মান সব থেকে বেশি হয়। এই উচ্চতা সব থেকে বেশি থাকবে এখানে, যেন আর কোথাও না থাকে, তার কারণ হলো ইয়থ স্টেজে অ্যাবসলিউট হাইট সব থেকে বেশি থাকে। ওকে, তাহলে এই উচ্চতা থেকে এই উচ্চতা বেশি, তো দ্যাট মিনস রিলেটিভ রিলিফ, আপেক্ষিক উচ্চতা যৌবন অবস্থায় সব থেকে বেশি হয়। আর এই যে জায়গাটা দেখো, দুটো লাইন দেওয়া আছে, এইটুকুন হলো ইয়থ, এইটুকুন হলো ইনিশিয়াল, লিখে দিতে হয়, লিখাটা ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ, এইটুকু হলো ইয়থ যৌবন, এইটুকু হলো ম্যাচিওর, আর এইটুকু হলো ওল্ড। ওল্ড স্টেজের লেন্থ সব থেকে বেশি হবে, মাথায় যেন থাকে। ইয়থ স্টেজ অপেক্ষা ম্যাচিওর বেশি হবে, ম্যাচিওর অপেক্ষা ওল্ড স্টেজের যে লাইনটা হবে না, এক্সপ্যানশন, এটা বেশি হবে, মাথায় যেন থাকে। ক্লিয়ার? এই জায়গাটা যে দাগটা আছে না, এই দাগটা বেস লেভেল অফ ইরোশন, মানে সি লেভেলের কাছাকাছি। বেস লেভেল অফ ইরোশন সি লেভেলের ইকুইভ্যালেন্ট। লাস্টে যে লাইনটা আছে টাইমকে দেখানো হচ্ছে, এটা কোনো ভূমিরূপের লাইন নয়, এটা এক্স অ্যাক্সিসকে দেখানো হচ্ছে, যেখানে টাইমকে দেখানো আছে। তো দেখো, ক্ষয়ের প্রক্রিয়া কখনো এই লাইনের নিচে যাবে না, মাথায় যেন থাকে। অনেকে এটা নিচে নামিয়ে দেয়। এই যে ছোট ছোট ভূমিরূপগুলো করছি, এই ভূমিরূপের উচ্চতাটা সি লেভেলের কাছাকাছি। দেখো নট, এটা এই যে এই লাইনটা, এই লাইনটা, এই যে লাইনটা, এই নিচের লাইনটাকে না বেস লেভেলকে টাচ করেনি, কিন্তু প্রায় টাচ করার দিকে, টাচ করবে না কখনো। হ্যাঁ, কারণ এমন কোনো ভূমিরূপ নাই যেগুলো একদম বেস লেভেলের নিচে চলে গেছে বা বেস লেভেলকে টাচ করেছে, কিন্তু প্রায় টাচ করেছে, এমনই। ক্লিয়ার? বোঝা গেল? এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এই জায়গা থেকে রিলেটিভ রিলিফ এই জায়গায় কম থাকে, মানে ওল্ড স্টেজের রিলেটিভ রিলিফ সব থেকে কম থাকে। ওল্ড স্টেজের উচ্চতা সব থেকে কম থাকে, সে তো বোঝা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আপেক্ষিক উচ্চতা বা রিলেটিভ রিলিফ সেটাও কম থাকে। কি করে বুঝবো? এই গ্যাপ যত ছোট তত রিলেটিভ রিলিফ কম। এই গ্যাপ সব থেকে বেশি এখানে, আর এই গ্যাপ এখানে। এই জিনিসগুলো ভি আকৃতির হবে, সাইন অফ ভিক্টরি, ওকে ভি এর মতো। বাট এই জায়গাগুলো প্রশস্ত ইউ এর নেয়, কারণ পার্শ্বক্ষয় বেশি হয়। ক্লিয়ার? এই বিষয়গুলো, এই ভূমিরূপ বিদ্যার যে ছোট ছোট বিষয়গুলো বললাম না, অনেকগুলো বিষয় বললাম, টোটাল বিষয়গুলো এই ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা আছে। এখানে এরকম করে দাগ দেওয়া হয়, এটাই বোঝানো হয় যে এটা ইনিশিয়াল স্টেজ, এখানে কোনো ভূমিরূপকে দেখানো নাই। তো
এই জায়গাটাকে বলবো ইনিশিয়াল স্টেজ। রেড গ্রিন লাইন, আপলিফমেন্ট, ইরোশন, এই জায়গাগুলো থাকবে না। এটা আমি বোঝানোর জন্য দিয়েছি, কারণ অ্যাজাম্পশনের একটা জায়গা আছে যে ক্ষয়চক্র শুরু হবে না, মানে উত্থান প্রক্রিয়া সব শেষ মানে কমপ্লিট না হওয়া পর্যন্ত ক্ষয়চক্র শুরু হবে না। এই ব্যাপারটাকে, এই অ্যাজাম্পশনের ওই জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য, ডায়াগ্রামের মধ্যে এস্টাবলিশ করার জন্য আমি এই গ্রিন এবং রেড কালারের লাইন এবং আপলিফমেন্ট এবং ইরোশন জায়গাগুলো দেখিয়েছি। বাট এটা পরীক্ষার সময় বা তোমরা যখন ড্রয়িং করবে বা আমার স্টাডি মেটেরিয়াল দেওয়া নাই। ক্লিয়ার? তাহলে আমি কেন দিয়েছি? বোঝানোর জন্য আমাকে অনেক কিছু করতে হয়, তাই না? বুঝা গেল? তো ডায়াগ্রামটার উপরে বেশি নজর দিবে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। ম্যাক্সিমাম ছেলেপিলে এই ডায়াগ্রামটাকে নিয়ে ভাবে না। ডায়াগ্রাম আঁকে, আমি গ্যারান্টি দিচ্ছি ডায়াগ্রাম যদি কেউ এঁকে থাকে 90% চান্স ভুল হওয়ার। যদি বিষয়গুলোকে, যে বিষয়গুলোর আমি উপরে আলোকপাত করলাম, এইগুলোকে একে যদি মাথায় না নেয়, গ্যারান্টি ভুল হবে। আর সেটা যেন তোমাদের না হয়। বাকি যে ভূমিরূপগুলো আছে এইগুলো বলার কিছু নাই, এগুলো মেটেরিয়াল পড়লেই হবে। আমি অনেকবার বলেছি, এগুলো নিয়ে আমি স্কিপ করছি। একটা জিনিস বলবো, দুটো জিনিস, নদীর তিনটে ক্ষয় আছে, 3 রকম ক্ষয় আছে। যে কোনো নদী 3 রকম ক্ষয় করে। একটা বলে নিম্নমুখী ক্ষয়, একটাকে বলে পার্শ্বমুখী ক্ষয় বা পার্শ্ব ক্ষয়, এটাকে বলা হয় মস্তকমুখী ক্ষয়। আমি এই 3টে ক্ষয় বলেছি আর অনেকবার, বাট আমি আজকে দেখাই। ওকে, প্রথম ক্ষয় নিম্নমুখী ক্ষয়। এটা হয় কি করে? এটা হয় পথল ড্রিলিং এর মাধ্যমে। আমরা খুব সহজেই বলে দিই নিম্নমুখী ক্ষয়, বাট হয় কি করে? এর পিছনেও, এই গল্পের পিছনেও নদীর নিম্নমুখী ক্ষয়ের যে প্রক্রিয়া, তার যদি একটা গল্প থাকে, সেই গল্পের পিছনেও একটা গল্প আছে। ওকে, সেটাকে বলা হয় পথল ড্রিলিং। পথল ড্রিলিং কি জিনিস? নদী যখন উচ্চ প্রবাহে যায়, এটা উচ্চ প্রবাহের নদী, কারণ এ একদম খাড়া গর্জ তৈরি হয়েছে। ভি আকৃতি হলে ক্যানিয়ন বলে, হ্যাঁ, আর আই আকৃতি হলে তখন তাকে বলা হয়, সরি, ভি আকৃতি হলে বলা হয় ক্যানিয়ন, আর আই আকৃতি হলে বলা হয় গর্জ। গর্জ অ্যান্ড ক্যানিয়ন বলে আছে না, দুটো ভূমিরূপ। তো এইটা হয়েছে একদম খাড়া আই আকৃতির। এইখানে নদীর গতিবেগ বেশি, মানে খরস্রোতা নদী। এই নদী খরস্রোতা নদী, নদীর মধ্যে কি হয়, অনেক বোল্ডার থাকে, পেবল কেবল থাকে। পেবল কেবল মানে ওই ইন্টারনেটের কেবল নয়, ছোট ছোট নুড়ি, বিভিন্ন নুড়ির সাইজ অনুযায়ী ওগুলোকে বিভিন্ন রকম নাম আছে। বোল্ডার ইয়া বড় হলে, তারপরে ছোট ছোট হলে পেবল, দেন ছোট, তার থেকে ছোট হলে কেবল, তো তারপর থেকে ছোট হলে আমরা স্যান্ড বলবো। ওকে, তারপরে বেশি ছোট হলে, আরো সরু হলে সিল্ট বলবো। ওকে, তো স্যান্ড, সিল্ট, পেবল, কেবল, দেন বোল্ডার, এই জিনিসগুলো সব নদী পরিলেখ বরাবর গড়িয়ে যায় উপর থেকে। জল যখন, খরস্রোতা জল যখন যায়, তখন ওই জিনিসগুলো ঘুরতে থাকে, টার্বিউলেন্ট হয় বলা, ইংলিশে বলে টার্বিউলেন্ট বা ভোর্টেক্স, ঘুরে। এমনি পাতি নদীর, ভাগীরথী নদীর ধারে ধারে দেখবে জল ঘুরছে। তো পাহাড়ে কি হারে ঘুরবে, একটা আইডিয়া করলে এখান থেকে তুমি দেখে আইডিয়া করতে পারবে যে ওখানে কেমন ঘুরে। তো নুড়ি পাথর বালি, বোল্ডার কেবল পেবল, এগুলো যখন একসঙ্গে ঘুরে জলের সঙ্গে সঙ্গে, তখন ওগুলো মেঝেতে, মানে নদীর মেঝেতে, ফ্লোর, রিভার স্ট্রিম ফ্লোর বা ভ্যালি ফ্লোর বলা হয়। ভ্যালির ফ্লোর মানে উপত্যকার মেঝেতে ওগুলো আঁচড় কাটে, এবং আঁচড় কেটে গোল 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 করে একদম ছোট ছোট বাটির নাই গর্ত তৈরি করে। ঠিক আছে, তো ওগুলোকে বলা হয় পটের মতো দেখতে, তাই পটহোল। ওকে, আর ওই প্রসেসটা যে ড্রিল করা, ওই খাল করার পদ্ধতিকে বলা হয় পটহোল ড্রিলিং। অনেকটা ওই বাড়িতে ইলেকট্রিকের ড্রিল মেশিনে যেমন করে খাল করে, ওই রকমই দেখতে। তো পটহোল ড্রিলিং এটা হলো প্রসেস। পটহোল ড্রিলিং কিছু নয়, বাট পটহোল ড্রিলিং এর ফল কি হয়, মানে আফটার পটহোল ড্রিলিং হয় কি, তাহলে বলবো পটহোল তৈরি হয়। তাহলে পটহোল ড্রিলিং ইজ আ প্রসেস, আর এর রেজাল্ট কি, পটহোল। এই পটহোলগুলো আস্তে আস্তে বাড়ে, সাইজে বাড়ে, দিয়ে এটার সঙ্গে এটা মার্জ করে, এটার সঙ্গে এটা মার্জ করে, দিয়ে সামগ্রিকভাবে জায়গাটা নিচু হয়। ক্লিয়ার? তারপরে আমরা বলি তখন যে নিম্ন ক্ষয়। তো ভ্যালি ডিপেনিং ইংলিশে বলা হয় ভ্যালি ডিপেনিং, ডিপ, গভীর, ডিপ করার প্রসেস, ডিপেনিং ভ্যালি উপত্যকা, ভ্যালি, দেন ডিপেনিং, ডিপ মানে গভীর, ডিপেনিং। তো ভ্যালি ডিপেনিং কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, কার দ্বারা এই ভ্যালি ডিপেনিং হয় কেন, পটহোল ড্রিলিং হলো কারণ, এর ফলাফল হলো ভ্যালি ডিপেনিং। বোঝা গেছে? নেক্সট, এইটা কিন্তু ইয়র্ক স্টেজে হয়। ভ্যালি ডিপেনিং এর পরে আর একটা আছে, তাহলে পটহোল ড্রিলিং হলো, ভ্যালি ডিপেনিং হলো, নদীর নিম্ন ক্ষয় হলো। আর একটা ক্ষয় আছে মস্তকমুখী ক্ষয়, মানে নদী যেখানে তৈরি হয় সেই দিকেই পিছাতে লাগে, যেখানে সোর্স সেখান থেকে পিছোই। তো
তো এটা দেখানো আছে এখানে, এখানে দেখানো আর দেখি কোথাও আছে কিনা, হ্যাঁ এই ছবিতে দেখানো আছে মস্তকমুখী ক্ষয়। দেখো এই জায়গাটা যদি নদীর সোর্স হয়, এই নদী যদি এখানে সৃষ্টি হয়, তারপরে উপত্যকাটা একটু বড় হয়েছে তো এইরকম হয়েছে, নিম্নমুখী ক্ষয়ের ফলে এটা হয়েছে। এবার এই যে জায়গাটা আছে না, একদম শেষ কিনারা যেখানে নদী পিঠ থেকে গেছে, ওকে, নদী পিছতে পিছতে যেখানে পিঠ থেকে গেছে, তো সেই জায়গাতে ক্ষয় হয়। সেই ক্ষয় হতে হতে এই নদীটা আরো পিছনের দিকে যায়। এটাকে বলা হয় মস্তকমুখী ক্ষয়। কারণ নদীর মাথা যেখানে সৃষ্টি হয় নদী, সেটাকে নদীর মাথা বলে। আর নদী যেখানে সমুদ্রের সঙ্গে বা হ্রদের সঙ্গে পতিত হয়, সেখানেকে বলি আমরা মাউথ, মুখ বলি। আর বাকি বডি টডি কোথায় যায় না, ঠিক আছে, বডি নিয়ে ও মাথা আর মুখ ওখানেই গল্প, আর বডি টডি নিয়ে আমরা ভাবি না, গোটাটাই বডি, ঠিক আছে। তো সেই অনুযায়ী পাটা বললে ভালো হতো, মাথা বললে ভালো হতো, বা মুখ বললে, জানি না কেন বলা হয়। তো ওটাকে বলা হয় মাথা, আর যেখানে মিশে সেটাকে বলা হয় মুখ বলা হয়। এটাকে বলা হয় হেড, আর এটাকে বলা হয় মাউথ। আর মাউথেই তৈরি হয় জীবের মতো সব চেহারা, সব বিশিষ্ট সব তৈরি হয় না, অক্স বলে, সরি ইয়ে তৈরি হয়, ডেল্টা তৈরি হয়, বদ্বীপ তৈরি। যাই হোক, এই যে মস্তক, এই মস্তকে কি হয়, নদী পিছতে থাকে, এই হেডওয়ার্ড ইরোশনের জন্য, বা বাংলায় মস্তকমুখী ক্ষয়ের জন্য একটা মাথার, তোমাদের মাথায়, নদীর মাথায় নাই, তোমাদের মাথায় একটা ডিকশনারি আছে না, সেই ডিকশনারিতে একটা জিনিস যোগ হলো যে নদীর আর রকম ক্ষয় আছে, সেই ক্ষয়টার নাম হলো মস্তকমুখী ক্ষয়। ক্লিয়ার? ইংলিশ হলো হেডওয়ার্ড। এর জন্য কি হয়, এর জন্য নদী লম্বা হয়, ঠিক আছে। হরলিক্স খেয়ে একদিন বলেছিলাম না, হরলিক্স খেয়ে বাচ্চারা বড় হয়, লম্বা হয়, দেখায় কমপ্ল্যান, কমপ্ল্যান খেয়ে, কমপ্ল্যান খেয়ে বাচ্চারা লম্বা হয়, আর মস্তকমুখী ক্ষয় নদীকে লম্বা করে। ওকে, দেখো আমি এখানে সেই বিষয়টাকে বোঝানোর জন্য, ছোট নদী একটু বড় হয়েছে, এই নদীটা অনেক বড় হয়ে গেছে। ওকে, এই নদী বড় হওয়ার প্রসেসকে বলা হয় ভ্যালি লেন্থেনিং। কি বললাম? লেন্থ, লেন্থ মানে লম্বা। তো লেন্থ বাড়লে সেই প্রসেসকে, লেন্থ বাড়ার প্রক্রিয়াকে বলা হয় লেন্থেনিং। কি বললাম? ওকে, লেন্থেনিং। যেখানে আইএনজি যোগ থাকবে, টিআইওএন যদি যোগ থাকে, শন, ওকে, তাহলে জানবে একটা প্রসেস। আর যেখানে কন্টিনিউয়াস করার জন্য নয়, প্রসেসকে বোঝানোর জন্য আইএনজি যোগ করা হয়। লেন্থ, লেন্থেনিং, ডিপ, ডিপেন্ডিং, ওকে, পটল ড্রিলিং, সব আইএনজি যোগ করে আমরা প্রসেসকে বুঝছি। ক্লিয়ার? ওকে, তো মস্তকমুখী ক্ষয়। আর এক রকম ক্ষয় আছে, নদী পালালো, আর এক রকম ক্ষয় আছে, সেটাকে বলা হয় পার্শ্ব ক্ষয়। পার্শ্ব ক্ষয়ের জন্য কি হয় জানো তো, নদী এইদিকে আস্তে 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 বড় হয়, এইদিকে বড় হয়। এটা ইজি, এটা আর বলছি না আমি, হ্যাঁ। তো যাই হোক, এই হলো তোমার বিভিন্ন রকম, এখানে দেখানো আছে পার্শ্ব ক্ষয় এরকম হবে। ল্যাটারাল ইরোশন বলা হয়। তো এই নদীতে এখানে যখন একটা আবর্ত তৈরি হয়, আবর্তগুলো এখানে ঘা খেতে খেতে উপর থেকে কোলাপস করে, উপরে ছাদবিহীন, মানে পিলার নাই, কোনো বেস নাই, কোনো পাঁচিল নাই, উপরে এটা ঝুলছে, তো তারপরে কোলাপস করে। তো এটাকে বলা হয় ল্যাটারাল ইরোশন। আর এই ল্যাটারাল ইরোশনের জন্য একটা জিনিস বলে রাখি, এই ল্যাটারাল ইরোশনের জন্য মানে পার্শ্ব ক্ষয়ের জন্য হয় কি, যেমন পটল ড্রিলিং এর জন্য নিম্নক্ষয় হয়, তেমনি ল্যাটারাল ইরোশন মানে পার্শ্ব ক্ষয়ের জন্য হয় কি, ভ্যালি ওয়াইডনিং। ওয়াইড মানে লম্বা হয়, মানে প্রশস্ত হয়, চওড়া হয়, মোটা হয় এক কথায়। তো এই প্রসেসটাকে বলা হয় ভ্যালি ওয়াইডনিং। তাহলে ভ্যালি ডিপেনিং, ভ্যালি ওয়াইডনিং। ওকে, এটার জন্য কারণ হলো ল্যাটারাল ইরোশন। ল্যাটারাল ইরোশন বা পার্শ্ব ক্ষয় হলো প্রক্রিয়া, আর এর ফল হলো ভ্যালি ওয়াইডনিং, মানে নদীর প্রশস্তিকরণ। বাংলায় বলা হয় নদীর বা উপত্যকার প্রশস্তিকরণ। ভূমিরূপের বিবর্তন তত্ত্ব যেগুলো আছে, ডেভিস, পেং, কিং, এই কথাগুলো প্রচুর ব্যবহৃত হয়। উপত্যকার প্রশস্তিকরণ, উপত্যকার গভীরীকরণ, ওকে, এই কথাগুলো ব্যবহৃত হয়। তাহলে আমরা জিনিসগুলোকে আমরা মাথার মধ্যে ক্ল্যারিফাইড করে রাখবো। কিরকম ভাবে, যে ল্যাটারাল ইরোশন বা পার্শ্ব ক্ষয়, এটা হলো কারণ, আর এটা হলো তার ফলাফল। ফলাফলটা কি? ভ্যালি ওয়াইডনিং, নদীর প্রস্থক্ষয়, নদীর পার্শ্বক্ষয়, আর এটা হলো উপত্যকার প্রশস্তিকরণ। বুঝে গেল? বেশ। আর আমি ভূমিরূপগুলো নিয়ে বললাম না, বিভিন্ন ভূমিরূপগুলো দেখানো আছে এখানে, অ্যানিমেশন করে দেখানো আছে, যাতে করে তোমাদের মাথার মধ্যে একটু আকর্ষণীয় করা যায় এবং তোমাদের মাথার মধ্যে থাকে। অক্সবোলিক ফরমেশনের এটা রিয়াল ছবি কিন্তু, হ্যাঁ। তাহলে দেখলো কে এসেছিল যে ছবিগুলো তুললো? স্যাটেলাইট থেকে, কৃত্রিম উপগ্রহ থেকে
অনেক দিন থেকে ছবি তোলার পরে সেগুলোকে মার্জ করে তার থেকে অ্যানিমেশন বানানো হয়েছে। অফ করে মার্চ অনেক ইমেজ আছে কিন্তু এখানে দেখো, এখানে সালগুলো লেখা আছে 1967 থেকে শুরু করে 2000 মনে হয় কত 2013 পর্যন্ত আছে। এতগুলো ইমেজ, প্রত্যেক বছরের ইমেজগুলোকে মার্জ করে টাইম ল্যাপস করা আছে। এটাকে টাইম ল্যাপস বলা হয়। মোবাইলেও আজকালকার দিনে স্মার্টফোনেও কিন্তু টাইম ল্যাপস করা হয়। আকাশে ছাদে গিয়ে টাইম ল্যাপস করে অন করে দেখে রেখে দেবে, দেখবে মেঘগুলো সুন্দর তাড়াতাড়ি যাচ্ছে তাই দেখাবে। ওকে, তো ঠিক এটা তাই আছে। এখানে দেখানো আছে যে কি করে অক্সবোর্ড লেক এবং নদীর মিয়েন্ডারিং হয়, রিভার মিয়েন্ডারিং বলা হয়, নদীর ওই বাঁকা আঁকা বাঁকা যে পথটা কি করে বহাল থাকে বা নদী আঁকা বাঁকা পথে কি করে যায় সেটা দেখানো আছে। এটা ওল্ড স্টেজে হয়। ওকে, ওল্ড স্টেজে হয়। ক্লিয়ার? ডেভিসের তত্ত্ব আমাদের এটুকু। বাস আমি শুধু যেরকম দরকার, যেটুকু গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে আমি শুধুমাত্র জোর দিলাম, আর আমি কোনো জায়গাগুলো বলিনি। এবার আমরা পেঙ্কের থিওরি করবো, ঠিক আছে? তার আগে বলে দেওয়া হোক, পেনকে আমরা কিছু বলবো না। হ্যাঁ, পেনকে আমরা কিছু বলবো না। গাল দেবো না, বল না, তোমরা যা শব্দ ব্যবহার করেছে প্র্যাকটিস করতে গিয়ে আমার পেয়ে গেছে। তিনটে থিওরি পড়বো একদিনে, হ্যাঁ ঠিক আছে? একটু হয়তো বোরিং লাগবে, কিন্তু তিনটে থিওরি পড়লে অনেক কিছু জিনিস আছে যেগুলো একটা জিনিস আরেকটা জিনিসে ঢুকে যাবে। ডেভিসের তত্ত্বের কিছু জিনিস পেঙ্ক সমালোচনা করছে, সেগুলো তো লাগবেই। আচ্ছা, ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরি, এটাও ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরি, থিওরি অফ ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট বা ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরি বাই পেঙ্ক, ঠিক আছে? ওয়ালথার পেঙ্ক, জার্মানি ভাষা। আজকে আমরা জার্মানি ভাষা শিখবো। ওকে, আগের দিন একদিন শিখেছি আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ, হার্ড ল্যাঙ্গুয়েজ। আজকে কিছু দু চারটে না, গোটা 7-8 আমরা জার্মানি ল্যাঙ্গুয়েজ শিখবো, দিয়ে বাইরে গিয়ে আজকে বাড়িতে ব্যবহার করবো, রাস্তাঘাটে ব্যবহার করবো। চলো জার্মানি সিক্রেট নেই একটু, হ্যাঁ? তো জার্মান জিওমরফোলজিস্ট ওয়ালথার পেঙ্ক, ঠিক আছে? ডব্লিউ পেঙ্ক বলা হয়, ঠিক আছে? বা ডব্লিউ পেঙ্ক। ওয়ালথার লিখে বিশাল কিছু লাভ নাই, পরীক্ষার সময় লিখতে গেলে ওয়ালথার লিখতে গিয়ে বানান ভুল হবে, কি দরকার? পেঙ্ক লিখে দিবে, হ্যাঁ, তাহলেই হবে। এইবার তার তত্ত্বের নাম কি? তার তত্ত্বটা পাবলিশ হয়েছিল কত সালে? 1924। তাহলে 1924 সালে তার তত্ত্বটা পাবলিশ হয়। তার তত্ত্বটার নাম হলো ডাইমরফোলজিসি অ্যানালাইসি। ওকে, জার্মান ল্যাঙ্গুয়েজে না, তার ইংরেজি যদি করা যায় তাহলে দেখা মানে এরকম হয়, মরফোলজিক্যাল সিস্টেম বা মরফোলজিক্যাল অ্যানালাইসিস ইংলিশে বলে। ওকে, দুটোর মধ্যে যে কোনো একটা বলি হবে। তত্ত্বটা বলার আগে একটু আমরা আগে একটু পেঙ্ক সম্পর্কে দেখে নেই। একটু পেঙ্কের ছবি ঠিক এরকম ছিল। পেঙ্কের মুখে কিছু দেখতে পাচ্ছ? কি আছে মুখে? এই যে এখানে একটা ছোট্ট বিয়ের মতো লাঠি টাইপের কি আছে ওটা? তো জানো ওটা কি জিনিস? যে পেঙ্কের মুখে যেটা আছে না, এই লাঠির মতো, নামটা ভুলে গেছি, বাট ওটা একটা মানে স্মোকিং করে। এই তো বুঝে গেছি। ওরা বলতে পারবে, আমরা জানি না। সাকিবের দায়িত্ব ছিল। সাকিবটা বলতে এটা অন্যায় করলো, সাকিব বলতে এটা অন্যায় এটা করলো। অ্যারিস্টোক্রেট ফ্যামিলির যারা স্মোক করে, হ্যাঁ, যারা আমাদের গ্রামে গঞ্জে যারা করে তারা বিড়ি খায়, তো আর যারা একটু অভিজাত ফ্যামিলির তারা চুরুট খায়, তো এটাকে চুরুট বলে, ঠিক আছে? এখানে তামাক দেওয়া হয়। আর আগেকার দিনে অভিজাত ফ্যামিলিতে হুঁকো খেত, ওই হুঁকো থেকে এখন হুক্কা চলে এসছে, তাই না? তো যাই হোক, পেঙ্ক চুরুট খেতেন। এবার এসব বলার কারণ আছে, কারণ অতিরিক্ত সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, ইট কজেস ক্যান্সার। ওকে, এই স্ট্যাচুটরি যে এটা ইনস্ট্রাকশনটা, ঠিক আছে, এই স্ট্যাচুটরি ইনস্ট্রাকশনটা তখনকার দিনের চুরুটের খাপে বা সিগারেটের প্যাকেটে হয়তো লেখা ছিল না, তা না হলে পেঙ্ক এসব করতো না। দুঃখের বিষয়, অতিরিক্ত চুরুট খেলে, কারণ তামাক কজেস ক্যান্সার, তো এই পেঙ্কের ক্যান্সারই হয়েছিল।
পেঙ্ক অতিরিক্ত চুরুট খাওয়ার জন্য তৈরি করেছিল ক্যান্সার। ক্যান্সারের জন্য ক্যান্সারে আক্রান্ত হয়ে 1923 সালে পেঙ্ক মারা যান। থ্রোট ক্যান্সার হয়েছিল, ওকে, থ্রোট ক্যান্সার হয়ে পেঙ্ক মারা যায় অল্প বয়সে, 33 বছর বয়সে পেঙ্ক মারা যায়। 1924 সালে তার তত্ত্বটা পাবলিশ হয়েছিল। ওকে, দেখো 1888 থেকে 1923 কত বছর হচ্ছে একটু দেখে নাও। এদিক দিয়ে 12 বছর আর এই দিক দিয়ে হলো 23 বছর। 23 বছর তাহলে কত হচ্ছে, কত বছর হচ্ছে দেখ, 1988 মানে হচ্ছে 88 12 কত 35, তাহলে 35 বছর তিনি বেঁচে ছিলেন। আর এই অল্প বয়সে এই 35 বছরের মধ্যে তার ভূমিরূপ বিদ্যা সংক্রান্ত, তারপরে স্লোপ ইভলিউশন মানে ঢালের বিবর্তন সংক্রান্ত প্রচুর তত্ত্ব তিনি পাবলিশ করেছিলেন। আমার মনে হয় তিনি খাওয়া দাওয়া করতেন কম, চুরুট খেতেন আর শুধু তত্ত্বই লিখতেন। তার তত্ত্বগুলো জিওমরফোলজিতে অলবার বলছিল, তার তত্ত্বগুলো পেঙ্কের তত্ত্বগুলো জিওমরফোলজিতে এক আধটা করে মাইলস্টোন। পেঙ্কের তত্ত্ব ওই 35 বছরের, তার মধ্যে তিনি 35 বছর নিশ্চয় রিসার্চ করেননি, তাই না? বা কিছু শৈশব তো হাসতে খেলতেই গেছে, হাফ প্যান্টেই গেছে। তো তার মানে তিনি যখন মানে ম্যাচিওর অবস্থায় ছিলেন, তো সেই সময় তিনি প্রচুর গবেষণা করেন এবং তার গবেষণার যে তত্ত্বগুলো উঠে আসে সেই তত্ত্বগুলো আজও ভূমিরূপ বিদ্যায় এক একটা মাইলস্টোন, যেগুলোকে আজও বিজ্ঞানীরা সমান মর্যাদা দেন, ঠিক আছে, অন্যান্য জিওমরফোলজিস্ট থেকে বা বেশি দেন। তো তত্ত্বটার সম্পর্কে একটু বলে নেই। তত্ত্বটা 1953 সালে এটা ইংলিশ ভাষায় হয়, ট্রান্সলেট করা হয়। তার আগে জার্মানিতে ছিল। 1924 সালে তার বাবা মানে তার মৃত্যুর পরে, তার এরকম অস্বাভাবিক মৃত্যুর পরে তার বাবা তার মৃত্যুর 1 বছর পরে তার তত্ত্বটা পাবলিশ করেন এবং তত্ত্বের নাম ছিল এটা ডাইমরফোলজি সি অ্যানালাইসিস। ওকে, এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয় 1953 সালে। তার নাম হলো মরফোলজিক্যাল অ্যানালাইসিস বা মরফোলজিক্যাল সিস্টেম। ইংলিশে বললে এটা হয়, এটা আমরা ভুল করে এসব লিখতে যাবো না। অনেক নোটে অনেক স্টাডি মেটেরিয়ালে এইটা লেখা থাকে। ছেলে পেলে এইটা পড়তে চেষ্টা করে, মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু কি দরকার বাবা জার্মানি ল্যাঙ্গুয়েজ শিখে জার্মানিতে ডায়লগ বাজি করা, তার থেকে ভালো বাবা আমাদের ইংরেজিতেই ভালো, পারলে তো বাংলা আরো ভালো হয়, কিন্তু এইসব বলে বাংলা করা যায় না। তো তার জন্য আমরা জার্মানি লিখবো না, কিন্তু বাংলায় ইংলিশে লিখবো, তাই মরফোলজিক্যাল সিস্টেম বা মরফোলজি। বোঝা গেল? এসব লিখতে যাবে না। অনেক স্টাডি মেটেরিয়াল, ইভেন অনেক বইয়ে ওটা লেখা থাকবে। বইয়ে লেখা থাকাটা স্বাভাবিক, কারণ বই তো তোমাকে ফান্ডামেন্টাল নলেজ দিবে, তো বইয়ে থাকবে। তার মানে এই নয় তুমি ওই বইয়ের ওই জার্মান ল্যাঙ্গুয়েজ দেখে তুমি জার্মান ল্যাঙ্গুয়েজ পরীক্ষার সময় লিখতে গেছো, স্পেলিং মিস্টেক গ্যারান্টি হবে আর টাইম লাগবে, দরকার নাই। ঠিক আছে, নেক্সট। এটা আবার একটু ইংরেজিতে আছে, হ্যাঁ, আমি আসল জায়গাগুলো বলে দেই। তার যে অ্যাজাম্পশন ছিল সেইগুলো বলি, ইংলিশে আছে, কষ্ট করে বোঝার দরকার নাই, আমি আছি কষ্ট করার জন্য, তোমাদের কাজ হলো শোনা। নাম্বার 1, ফার্স্ট মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। কোনো একটা অঞ্চলে, যে কোনো অঞ্চলের যদি ভূমিরূপগত বৈশিষ্ট্যকে বুঝতে হয় তাহলে দুটো জিনিস বুঝতে হবে, উত্থান এবং নগ্নীভবন। বাস এই উত্থান প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো জায়গার ভূমিরূপের বৈশিষ্ট্য বুঝতে পারবো। ওকে, 2 নম্বর, on the basis of the morphological characteristics and tectonic movement can be explained on their causal factor can be ascertained. মরফোলজিক্যাল ঠিক একই রকম হবে, এটাই উল্টো। যদি আমরা লক্ষণগুলো দেখি, যেমন ডাক্তাররা আমাদের দেহের আমাদের লক্ষণগুলো দেখে ডাক্তার ট্রিটমেন্ট করে, যে এই হয়েছে, ট্রিটমেন্ট কোনো রকম ইউএসজি না করেও আমাদের কথা শুনে আমাদের শরীরের যে লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলো শুনে অনেক ডাক্তার ট্রিটমেন্ট করে, ডায়াগনোসিস করে। তো সেই ট্রিটমেন্টটা বেসিক্যালি কখনো কখনো ব্লাড টেস্ট করতেই হয় না, জাস্ট আমাদের কতগুলো কথা শুনেই বুঝে যায় যে আমাদের এই হয়েছে। ঠিক একই রকম ভাবে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ভূমিরূপগত বৈশিষ্ট্যকে যদি আমরা দেখি তাহলে কোন একটা অঞ্চলের টেকটনিক মুভমেন্ট কেমন হয়েছে সেটা বোঝা যাবে। বুঝা গেছে? নেক্সট, ডেভেলপমেন্ট অফ ল্যান্ডস্কেপ ইজ নট টাইম ডিপেন্ডেন্ট। এটা ডেভিসের উল্টো কথা। ডেভিস বলেছিলেন ল্যান্ডফর্ম টাইম ডিপেন্ডেন্ট, তাই না? আমরা আগে তো তাই দেখলাম না, টিও অফ ডেভিসে তো তাই লেখা ছিল, ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস আর টাইম। দেন এখানে টাইমের কোনো গুরুত্ব নাই বলে পেং দাবি করছেন। তিনি কি বলছেন? ভূমিরূপের বিবর্তন সময় ডিপেন্ডেন্ট নয়, তাহলে সময় ডিপেন্ডেন্ট নয়, তার মানে সময় কি ইন্ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট, অথবা ইজ নট কথা লিখে, হ্যাঁ, টাইম ডিপেন্ডেন্ট নয়, যেখানে ডেভিস বলছে টাইম ডিপেন্ডেন্ট। ক্লিয়ার?
নেক্সট, দ্য শেপ অফ দ্য হিল স্লোপ, দ্য শেপ অফ দ্য হিল স্লোপ, ভালো করে এই পয়েন্ট একটু অন্যরকম। The shape of the hill slope depends on the relative rate of the valley incision by river and removal of the debris from the hill slope. মানে কোন স্লোপ, যদি কোন স্লোপ দেখি সেই স্লোপের আকৃতি, the shape of the hill slope, কোন স্লোপের আকৃতি, কোন স্লোপের আকৃতি, ওকে, পাহাড়ের কোন ঢাল, এটা হিল স্লোপ, এটা একটা হিল, এই হিলের স্লোপ হলো এটা। এই হিল স্লোপের আকৃতি কেমন হবে দুটো জিনিসের উপর নির্ভর করে। এইখানে আবহবিকার হওয়ার পরে এই আবহবিকারজাত পদার্থগুলো এখানে জমলো কতটুকু, জমলো কি জমলো না, যদি না জমে তাহলে এখান থেকে রিমুভাল হবে, রিমুভ করবে, ঠিক আছে। যদি রিমুভ করে তাহলে কি হবে, তাহলে যেমন ছিল তেমনি হবে। আর যদি রিমুভ না করে, যদি এখানে রিমুভ না হয়, তাহলে এখানে জিনিসপত্রগুলো কি হবে, সব জমে থাকবে, উপর থেকে যা আসবে সব জমে থাকবে। শেপটা কেমন হবে, হিল স্লোপ এরকম হবে, এই জমাট করে জমাট হয়ে এরকম হবে, আরো জমাট হলো, এর উপরে আরো জমাট হলো, দিয়ে শেপটা কেমন হলো, এরকম হলো। কিন্তু যদি না জমতো, না জমলে কি হতো, না জমলে এটা এইরকম হতো। তাহলে জমলে উত্তল হবে, উত্তল মানে এরকম হবে, আর না জমলে অবতল হবে। দ্য শেপ অফ দ্য হিল স্লোপ, আকৃতি, হিল স্লোপের আকৃতি নির্ভর করে উপর থেকে কতটুকু আবহবিকারজাত পদার্থগুলো আসছে আর আবহবিকারজাত পদার্থগুলো অপসারিত হচ্ছে, এই দুটোর রেশিওর উপরে। তো এটাকে পেইন্ট বলেন। এটা আমি আগের দিনও বুঝিয়েছি, বাট আজকে আরেকবার দেখালাম। ওকে, দেন বলছে হ্যাঁ, থ্রি ক্রাস্টাল স্টেট, ক্রাস্টাল স্টেট, ক্রাস্ট মানে ভূত্বক, ওকে, ক্রাস্ট বা ক্রাস্টাল, তা থেকে অ্যাডজেক্টিভ করে ক্রাস্টাল, ওকে। ক্রাস্টাল স্টেটস আর উইটনেসড, মানে তিন রকম ক্রাস্টাল স্টেট আছে, দশা আছে, ভূত্বকের তিন রকম দশা আছে। নাম্বার 1, স্টেট অফ ক্রাস্টাল স্টেবিলিটি, ভূত্বক যখন সুস্থির থাকে, ভূত্বক তিন দশায় থাকে, ওকে, ভূত্বক তিন রকম দশায় থাকতে দেখা যায়। প্রথম দশা, ভূত্বক হলো খুব স্টেবল, সুস্থির ভূত্বক, তার মানে কোন রকম ডিসপ্লেসমেন্ট হয়নি, কোনো উত্থান টুত্থান হয়নি। মানে যদি কোনো জায়গায় ভূত্বকে, কোনো একটা জায়গায় পাহাড়ে যদি ভূমিকম্প না হয়, আমরা বলবো পাহাড় একদম খুব শান্ত আছে, ওকে। কোনো একটা বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ, ভূদৃশ্য, সেখানে দীর্ঘদিন ধরে, গোটা 200 বছর ধরে বা 400 বছর ধরে ভূমিকম্প হয়নি, তাহলে বলবো ভূত্বক সুস্থির। আর যদি ভূমিকম্প প্রায়ই হয়, এই 2 বছর আগে হলো, তারপরে আবার হলো, তারপরে আবার হলো, এরকম করে দেখা গেল লাস্ট 50 বছরে গোটা 20 বার ভূমিকম্প হয়েছে, মানুষ রীতিমতো ভয় থাকবে, বাড়ি তৈরি করার আগে 10 বার ভাববে, ঠিক আছে। তো কোন টিএমটি বার বানাবে, ইঞ্জিনিয়ার দিয়ে বানাবে কিনা, লোহার ইটের দেওয়াল বানাবে না কাঠের বাড়ি বানাবে, এই নিয়ে ভাববে। যদি অরুণাচল প্রদেশে যাই তাহলে আমাদের মতন বাড়ি নাই ওখানে, ঠিক আছে। যদি আমরা একদম মাউন্টেনে যদি যাই, একদম গ্যাংটকে যাই, আরো উত্তরে যাই, তাহলে দেখবো যে ম্যাক্সিমাম কাঠের বাড়ি। তার কারণ কি, তার কারণ করে ভূমিকম্প হয় বেশি, আর ভূমিকম্প হয় মানে স্টেবিলিটি আছে কি, তাহলে কিন্তু স্টেবিলিটি নাই। স্টেবিলিটি থাকার অর্থ হলো মানুষ সুস্থির থাকবে, মানুষ শান্তিতে থাকবে, ঘুমাবে। তো এই ঠিক একই রকম ভাবে ভূমিরূপের স্টেবিলিটি আছে কিনা এর বিচারে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা ভূমিরূপের স্টেবিলিটি আছে, সুস্থির ভূমিরূপ। আর একটা হলো সুস্থির নয়, অসুস্থির, মানে উত্থান শুরু হয়েছে মাত্র। কেমন ভাবে উত্থান হচ্ছে, ডোম আকৃতি উত্থান হচ্ছে, জায়গায় জায়গায় ডোম হচ্ছে। ডোম মানে দেখা গেল এই একটা জায়গা কোনো উত্থান প্রক্রিয়া হয়নি, এই একটা ল্যান্ডস্কেপ, ওকে, ল্যান্ডস্কেপের একটা কাটা অংশ, ল্যান্ডস্কেপকে দেখানোর জন্য আমি চাকু দিয়ে কেটে, যেমন করে কেককে আমরা বড়দিনে কেকগুলোকে পিস করি না, ছোট 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 পিস করি ভাগ বন্ধন করার জন্য, এখানে বিশাল বড় ল্যান্ডস্কেপ ছিল, তো তার থেকে একটা অংশ আমি কেটে নিয়ে এসি। এই ল্যান্ডস্কেপটার কোন রকম উত্থান উত্থান হয়নি, বাট এর মধ্যে উত্থান শুরু হয়েছে। 2 নম্বর দশায় স্টেট অফ ইনিশিয়াল, প্রারম্ভিক উত্থান শুরু হয়েছে। কেমন উত্থান হবে, তাহলে উত্থান জায়গায় জায়গায় শুরু হয়েছে, এই জায়গায় উত্থান হচ্ছে, হ্যাঁ, ডোমের মতো একটা জায়গায় উত্থান হচ্ছে। এই রকম দশায় স্টেবল কি আছে না, উত্থান শুরু হয়েছে মাত্র, তাই এই উত্থানটাকে বলছে ডোম আপলিফমেন্ট। এবার এসব না, এবার ওই যে হুড়মুড়িয়ে উঠছে, এরকম ছিল, এখন টোটাল জায়গাটা উঠে গিয়ে একদম পাহাড়ে পরিণত হয়েছে। তো উত্থান এখন ব্যাপক, কারণ নিচ থেকে উত্থানের প্রক্রিয়াটা ব্যাপক এক্সটেন্সিভ আকারে কাজ করছে। তাই 3 রকম দশা, একটা হলো উত্থান টুত্থান হয়নি, ছবি প্রথমটা যেটা আমি এঁকেছিলাম,
তারপরে 2 নম্বর দশা উত্থান শুরু হয়েছে মাত্র, তবে ব্যাপক হয়নি। এই উত্থানকে বলা হয় ডোম শেপ আপলিফমেন্ট। মানে আপলিফমেন্টটা জায়গায় জায়গায় হচ্ছে, তাই উল্টানো কড়াইয়ের মতো জায়গায় জায়গায় উত্থানটা ডোমের ন্যায় দেখা যাচ্ছিল, সেটা একটু আগে ছিল। দেন এখন দেখছি কি এক্সটেন্সিভ ক্রাস্টাল মানে আপলিফমেন্ট। স্টেবল তো নাই, স্টেবলের একদম 12টা বেজে গেছে, তো তখন আমরা এটাকে বলবো এক্সটেন্সিভ আপলিফমেন্ট, যেটা আমি ছবিতে দেখেছি। এই এক্সটেন্সিভ আপলিফমেন্ট হলে কি হবে, টোটাল জায়গায় হুড়মুড় করে উঠবে, ব্যাপক উঠবে। ডেভিস এইসব গল্প বলেননি। ডেভিস বলেছিলেন ভাই উত্থান হলে, ডেভিস কি বলেছিলেন যে উত্থান হয় এবং র্যাপিড হয়, এইরকম ভাবে ধীরে ধীরে উত্থান হলো, ডোম হলো, তারপরে এক্সটেন্সিভ হলো, এরকম না। উত্থান নিয়ে তিনি বেশি গল্প বলেননি। ওকে, তিনি একবারই বলেছেন যে উত্থান হবে, র্যাপিড হবে এবং অল্প সময়ের জন্য হবে। বাস, ওর থেকে তিনি কিছু বেশি বলেননি। কিন্তু পেং এই উত্থান প্রক্রিয়াটাকে 3টে ভাগে ভাগ করলেন। একটা উত্থান হয়নি, একটা সামান্য উত্থান, একটা ব্যাপক উত্থান। বোঝা গেছে? এবার উত্থান আর ক্ষয়কার্য, ডেভিস কি বলেছেন, উত্থান আর ক্ষয়কার্য কখনো একসঙ্গে হয় না। উত্থান যখন হবে ক্ষয়কার্য চুপ করে বসে থাকবে হাত গুটিয়ে, আর যখন ক্ষয়কার্য হবে উত্থান তখন থাকবেই না। তাই উত্থান এবং ক্ষয়কার্য একসঙ্গে হয় না বলে দাবি করেছিলেন ডেভিস। পেং বলছেন গুরু এসব ভুল কথা, উত্থান আর ক্ষয়কার্য একসঙ্গে হয়। তার জন্য আমি এই হ্যান্ডশেক দিয়ে লিখেছি, উত্থান এবং ক্ষয়কার্য একসঙ্গে, হ্যাঁ ওইরকম ভাবে চলে। বোঝা গেল? কো এক্সিস্ট করে একই সঙ্গে। ক্লিয়ার? তো আমরা অ্যাজাম্পশন গুলোতে পেংকে এরকমই দেখবো। ওকে, এখানে কতগুলো ইকুয়েশন দেখা আছে, বাট ইংরেজিতে আছে। হ্যাঁ, এবার অ্যাডজাস্টমেন্ট করছে উত্থান আর ক্ষয়, এই দুয়ের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বলছে। পেং বলছে, এদিকে তাকিও না, দেখলে কিন্তু ইংরেজি মাথা ঘুরবে। আমি শুধুমাত্র যে জায়গাটা দেখার দরকার আছে সেই জায়গাগুলোকে আমি ব্লু করে দিয়েছি। হ্যাঁ, যে জায়গাগুলো মেন সেই জায়গাগুলো ব্লু করা আছে, আর বাকি দরকার নাই দেখা। ওকে, তাহলে প্রথম থেকে শুরু করি। এই উত্থান আর ক্ষয়, এই দুয়ের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়। পেঙ্কের কথায়, পেঙ্ক ভালো অঙ্ক করতেন এবং রেশিওর অঙ্ক করতেন। অনুপাতের অঙ্ক ছিল না, অনুপাতের অঙ্ক মানে A:B, A/B, 1:2 মানে 1/2, মনে আছে? 2:2 মানে কি, কাটাকুটি করে 1 মানে 2/2, তার মানে কাটাকুটি করে ল হবে এবং হর কাটাকুটি করে কত হবে, 1 হবে। ঠিক একই রকম করে তিনি ভূমিরূপের বিবর্তনকে ব্যাখ্যা করার জন্য রেশিওর অঙ্ক অ্যাপ্লাই করেছিলেন। তিনি বলছেন যে ভূমিরূপকে ব্যাখ্যা করতে গেলে দুটো জিনিসের মধ্যে রেশিও মেনটেন করতে হবে। দুটো জিনিসের রেশিও মেনটেন করতে হবে, তাহলে আমরা ভূমিরূপ বুঝে যাব। দুটো জিনিস কি? এক নম্বর হলো উত্থান, আর 2 নম্বর হলো ক্ষয়ভবন, অগ্নিভবন। এই দুটোর মধ্যে রেশিও মেনটেন করতে হবে। তো এইটাকে বলি আপলিফমেন্ট, এটাকে বলি ইরোশন। তাহলে E:2 হচ্ছে ইউ, ইরোশন ইউ, মানে E/U। যদি এ বেশি হয়, এ কম হয়, তাহলে উঁচু ভূমিরূপ। যদি এ আর ও যদি একই হয়, উদাহরণ দিয়ে দেখাচ্ছি, 1:2 কি হবে, 1/2, নিচেরটা বেশি, তাহলে উঁচু ভূমিরূপ দেখবো। 2:2 তার মানে কি হবে, 2/2, কাটাকুটি করে 1। এবার আমরা 2:1 মানে 2/1, তার মানে ইরোশন বেশি, উত্থান কম, ক্ষয় বেশি, উত্থান কম। উচ্চতা কি হবে, নামবে, উচ্চতা কি হবে, বেশি হবে। এখানে নো চেঞ্জ, কোন রকম পরিবর্তন দেখবো না। অঙ্কের ভাষা তো এগুলো, কার ভাষা? এগুলো রেশিওর ভাষা। অনুপাত করতে গিয়ে আমরা ছোটবেলায় যখন অঙ্ক করেছিলাম না, এই সব অঙ্ক করে আমরা ছোটবেলা থেকে অঙ্কগুলো করে করে আমরা আজকে বড় হয়েছি, তাই না? ওই অঙ্কগুলো না করলে আজকে আমরা বড় হতাম না, তাই না? তো এই অঙ্কগুলো আমরা করেছি, ওই অঙ্কগুলোরই আমরা এবার অ্যাপ্লাই করব পেঙ্কের মাধ্যমে। ক্লিয়ার? তো বেসিক জায়গাটা হলো এই অঙ্ক। তো বলছে ভূমিরূপের বিবর্তনকে আপলিফমেন্ট এবং ডেনুডেশনের রেশিওর মাধ্যমে এক্সপ্লেন করতে হয়। রেশিও, এটাকে ইংরেজিতে বলে RATIO, রেশিও। ওকে, A:B। ক্লিয়ার? এইবার বলছে আপলিফমেন্ট
আর ইরোশন যদি দুটোই সমান থাকে, মানে এইটা আপলিফমেন্ট এবং ইরোশন যদি একই রকম থাকে, এইটা 2:2, যতটুকু উত্থান হয়েছে ততটুকু ক্ষয় হলো, ভূমিরূপের কোনো পরিবর্তন দেখবো না। আমরা সেই রকম ভূমিরূপকে কি বলবো? কনস্ট্যান্ট ল্যান্ডফর্ম, যেমন ছিল তেমনই থাকবে, নো চেঞ্জ। আপলিফমেন্ট গ্রেটার দ্যান ইরোশন, মানে ইরোশন অপেক্ষা আপলিফমেন্ট বেশি, মানে কোনটা? 1/2, 1:2, কারণ এখানে আমার অঙ্ক, এটা আমার অঙ্ক, এটা পেঙ্কের অঙ্ক নয়, হ্যাঁ, এটা পেঙ্কের গল্প। তো পেঙ্কের গল্প, বাট এগুলো পেঙ্ক দেয়নি, পেঙ্কে বোঝানোর জন্য আমি তোদের জন্য আমি এটা বানিয়েছি, একমাত্র স্টুডেন্টের জন্য আমি এটাকে ইজি করার জন্য এটা বলি, কারণ এত কিছু সেন্টেন্স পড়ে ছেলেপেলের মাথার বাইরে চলে যাবে। ওকে, তার জন্য আমি আরো সিম্পলিফাই করার জন্য আমি এই ইকুয়েশনগুলো বানিয়েছি। ক্লিয়ার? যে কোনো ইংলিশ বই বা বাংলা বই দেখো, বাংলা বইয়ের জিওমরফোলজির বাংলা বই দেখে পেঙ্ক যদি পড়তে যাও, এই ইকুয়েশন থাকবে না, গ্যারান্টি দিচ্ছি। ওকে, আর এই ইকুয়েশন গুলো তুমি যদি না থাকে, তুমি যদি এখান থেকে বোঝার চেষ্টা করো, আমি এটাও গ্যারান্টি দিচ্ছি তুমি বুঝবে না, কিন্তু ইকুয়েশন গুলো থাকলে তুমি বুঝবে। সঙ্গে আমি এই রেশিওর অঙ্ক দিলাম, রেশিও প্লাস ইকুয়েশন দিয়ে তুমি ব্যাপারটাকে ইজি করতে পারবে, যতটা ইজি করতে পারবে না তুমি থ্রু সেন্টেন্স তুমি যদি পড়ো তুমি ইজি করতে পারবে না, ফলে বুঝতে পারবে না। বোঝার সুবিধার্থে এগুলো দিয়েছি, হ্যাঁ, মনে যেন থাকে। তো আপলিফমেন্ট বেশি হলো, ইরোশন কম হয়েছে, গ্রেটার দ্যানের এই সিম্বলের ভিতর দিকে যে থাকে সে বেশি, গ্রেটার। ওকে, তো এইটা হলো তাই, আপলিফমেন্ট বেশি, 2 ইজ গ্রেটার দ্যান 1, তো তার জন্য 1/2 হবে। তাহলে কি হবে? এই রকম হলে ইনক্রিজ ইন দ্য চ্যানেল গ্রেডিয়েন্ট, মানে ল্যান্ডফর্ম বাড়বে, উঁচু হবে। তাহলে নদীর গভীর উপত্যকা তৈরি করবে। চ্যানেল গ্রেডিয়েন্ট মানে, চ্যানেল মানে হচ্ছে নদী, আর গ্রেডিয়েন্ট মানে ঢাল, নদীর ঢাল বাড়বে। নদীর ঢাল বাড়বে কেন? কারণ উঁচু যদি হয়, এই যদি উঁচু হয়, তার উপর দিয়ে নদী যখন যাবে, তাহলে ঢালটা খারাপ, নদী খরস্রোতা হবে, তাই নদীর ঢাল বাড়বে। উল্টো যদি চেহারা হয়, আপলিফমেন্ট থেকে ইরোশন বেশি হয়, ইরোশন ইজ গ্রেটার দ্যান আপলিফমেন্ট, বা আপলিফমেন্ট ইজ লেসার দ্যান ইরোশন। আমরা এই দিক থেকে বলবো, উর্দু মিডিয়াম তো নয়, আমরা যে এই দিক থেকে বলবো, তা আপলিফমেন্ট ইজ লেসার দ্যান ইরোশন। তাহলে কি হবে? ডিক্রিজ, এখানে ছিল ইনক্রিজ, এখানে হচ্ছে ডিক্রিজ, ডিক্রিজ মানে কমবে। তাহলে চ্যানেল গ্রেডিয়েন্ট মানে এই যে নদীর ঢাল, এই ঢালটা আগে এই ছিল, এখন এই হবে, তার মানে ঢাল কমবে, নদীর ঢাল কমবে। নদী খরস্রোতা ছিল, নদী এবার ধীরে ধীরে বইবে, নদীর গতিবেগ কমে যাবে। ঠিক যেমন করে ডেভিসের তত্ত্বে বার্ধক্য দশায় ছিল তাই। ওকে, এইটা হলো বার্ধক্য দশার অবস্থা, এটা হলো ইয়াথ স্টেজের অবস্থা। ওকে, আর এটা হলো ম্যাচিওর স্টেজের অবস্থা। বোঝা গেছে? তো ডেভিস ওই পেঙ্ক এইরকম ভাবে দুটোর মধ্যে অ্যাডজাস্টমেন্টের কথা বলেন। নেক্সট আমরা দেখব, নেক্সট দেখে নেই কি আছে। এইবার আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে যাব। ঠিক আছে, এতক্ষণ ধরে জার্মানিতে ছিলাম না, ইন্ডিয়াতে ছিলাম। জার্মান ল্যাঙ্গুয়েজ দেখে নিব যে ঠিক কি কথা বলেছিলেন, যেটা ডেভিসের কথা, ডেভিসের কথার সঙ্গে আমরা ম্যাচ করব। যে ডেভিসের কথা তো আমরা বুঝে গেছি, কারণ ডেভিসকে আমরা ভালো করে চিনি, ডেভিস সহজের সবার কাছে বুঝতে অসুবিধা হয় না। তো ডেভিসের সাহায্য নিয়ে আমরা পেঙ্ক বুঝবো। তিনি দেখো ডেভিস কি বলছিলেন, ডেভিস বলছিলেন স্টেজ বলে একটা বিষয়, ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস, টাইম এন্ড স্টেজ। স্টেজ কথাটা ডেভিস সর্বপ্রথম ব্যবহার করলেন। পেঙ্ক বলেন ওইসব স্টেজ কথা আমি বলবো না, আমার কাছে স্টেজ লাগবে না, আমি স্টেজ ছাড়াই যে কোনো জায়গায় নাচতে পারি। ওকে, তিনি কি বলেন? তিনি বলেন এন্ট্রিক্লাঙ্ক। ওকে, প্রথম কথা, তাহলে স্টেজ মানে ডেভেলপমেন্ট বা এন্ট্রিক্লাঙ্ক। ইংলিশে বলবো, জার্মান ল্যাঙ্গুয়েজে বলবো এন্ট্রিক্লাঙ্ক। এর কোনো বাংলা হয় না, এর কোনো ইংরেজি হয় না, ঠিক আছে? এর আদি নাই, এর কোনো অন্ত নাই, এটা একটাই আছে, সেটা হলো এন্ট্রিক্লাঙ্ক। ঠিক আছে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে কোনো কারুকাজি নাই, কারুসাজি নাই, কোনো ট্রিক্স নাই। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, বাস একটাই হচ্ছে সলিউশন, মনে রাখতে হবে। এন্ট্রিক্লাঙ্ক মানে হলো ডেভেলপমেন্ট। এবার ডেভিসের তত্ত্বে ইয়াথ, ম্যাচিওর, ওল্ড স্টেজের তিনটে ভাগ। ইয়াথ স্টেজ, যৌবন, পরিণত, বার্ধক্য। যৌবন, পরিণত, বার্ধক্য। পেঙ্ক বলছে যৌবন, পরিণত, বার্ধক্য সব বলবো না, এন্ট্রিক্লাঙ্ক বলবো, কিন্তু কতগুলো আলাদা আলাদা শব্দ প্রিফিক্স যোগ করবো। আপস্টিজেন্ট এন্ট্রিক্লাঙ্ক, গ্রিচ ফর্মিজ এন্ট্রিক্লাঙ্ক, আর অ্যাবস্টিজেন্ট এন্ট্রিক্লাঙ্ক। ওকে, এখানে একটা হালকা ট্রিক্স আছে, এখানে একটা ট্রিক্স আছে, দুই দিকে দুটো এ আর মাঝখানে জি। এখন দুটোর মধ্যে এ গন্ডগোল হবে, কোনটা আগে কোনটা পরে। যেটা পরে সেখানে অ্যাবসেন্স অফ রিভার ডিপিং, নদীর নিম্ন ক্ষয়ে অনুপস্থিত দেখা যায়, তাহলে অ্যাবসেন্ট ভাববো।
এবি আমরা যখন আমরা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স দিই না, যখন কেউ না থাকে অ্যাবসেন্ট বলি, আর অ্যাবসেন্টকে এবি লিখি। তাহলে এখানে কে কার অ্যাবসেন্ট আছে? নদীর নিম্নক্ষয় অ্যাবসেন্ট আছে, তাই না? উচ্চতা অনেকটা কমছে, ডিক্রিজ আছে, তাই অ্যাবসেন্ট আছে। তাহলে নদীর নিম্নক্ষয় অ্যাবসেন্ট আছে। ওকে, তাই এটাকে অ্যাবস্টিজেন্ট ভাববো, এবি ফর অ্যাবস্টিজেন্ট এন্ট্রিক্লাম। তাহলে দুটো শুনতে উচ্চারণ যদি করি না আমি, অ্যাবস্টিজেন্ট এন্ট্রিক্লাম আর অ্যাবস্টিজেন্ট এন্ট্রিক্লাম, খুব কান যদি খোলা না থাকে কারো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে না আমি ঠিক কাকে কি বললাম, কোনটা বললাম। ঠিক আছে, তাই উচ্চারণে ফ থাকবে এখানে, আর এখানে ব থাকবে এখানে। ওকে, অ্যাব যদি থাকে তাহলে ভাববো অ্যাবসেন্ট অফ নদী ক্ষয়। ক্লিয়ার? তাই থেকে আমরা অ্যাবসেন্ট, জাস্ট এইটুকুন একটা ট্রিক্স বানানো যেতে পারে মনে রাখার জন্য। গন্ডগোল গ্লিচ ফরমিস দেওয়া হবে না, কারণ জিকে মাঝখানে রেখেছি আমরা। ওকে, তো শুধু পার্থক্য গন্ডগোল এই আপ আর অ্যাব এই নিয়ে ছেলেপেলের মধ্যে কনফিউশন তৈরি হয়। তার জন্য আমি একটা ট্রিক্স হালকা করে, হালকা সফট হালকা ডোজের একটা ট্রিক্সের কথা বললাম মনে রাখার জন্য। ক্লিয়ার? তো উচ্চারণগুলো এটাই বলতে হবে, এর কোনো বাংলা নাই, এর কোনো ইংরেজি নাই। ঠিক আছে, ইংরেজি বললেও তো তোমাকে এটা বলতে হবে। তো এটার একটা ইংলিশে যদি বলি, ডিটেইলিং করি, তাহলে কি? আপস্টিজেন্ট এন্ট্রিক্লাম মানে অ্যাসিলারেটেড রেট অফ ডেভেলপমেন্ট। অ্যাসিলারেটেড মানে এইটাকে এক্সপ্লেন করার জন্য আমরা গাড়ির সাহায্য নিতে পারি, স্কুটি অথবা বাইক। গাড়ি স্কুটিতে উঠে না সেলফ মারলাম, অথবা বাইকে উঠে স্টার্ট দিলাম। ওকে, সেলফ দিয়ে স্টার্ট হলো। দেন স্টার্ট দেওয়ার পরে অ্যাক্সিলারেটর আছে না রাইট হ্যান্ডে, কি বলে ওটাকে? যেটাকে ঘোরালে গাড়ি বেশি জোরে জোরে চলে, ওটাকে কি বলে রে ভাই? তোরা গাড়ি যদি চালাস তো ওটাকে কি বলে? রাইট হ্যান্ডে যেটা থাকে ওটাকে কি বলে? পিক আপ বলে। ওর একটা ভালো নাম আছে, রেস বলে, আরো ভালো নাম আছে, অ্যাক্সিলারেটর বলে, অ্যাক্সিলারেটর বলে তো। বাইকের চার চাকা হ্যাঁ হ্যাঁ এক্সেলারেটর বলে। হ্যাঁ, তো ফোর হুইলার যদি হয় তাহলে পায়ে দিতে হয়। ফোর হুইলারের ডান দিকে থাকে তো এ বি সি, তো ডান দিকে যেটা থাকে অ্যাক্সিলারেটর, ওটাকে প্রেস করলে গাড়ি বেশি ছুটে, ওটার নাম হলো অ্যাক্সিলারেটর। ওকে কি বলে জানো? হ্যাঁ, অ্যাক্সিলারেটর বলে না, ঠিকই বলে। ওকে, তো অ্যাক্সিলারেটর মানে কি? ও ত্বরণ তৈরি করে। এবার বলি, ক্লাস 10 এ তোমরা এই পদার্থবিজ্ঞান দুটো কথা শুনেছিলে। অ্যাক্সিলারেটর বাংলায় হলো ত্বরণ, আর একটা মন্দন। ত্বরণ আর মন্দন। ত্বরণ মানে গতিবেগ যখন ধীরে ধীরে বাড়তে বাড়তে যায় তখন তাকে বলা হয় ত্বরণ, আর গতিবেগ যখন ধীরে ধীরে কমতে 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 যায় দিয়ে একটা সময় স্টপ হয় তাকে বলা হয় মন্দন। তো যদি বলি ওই রেস দাবানো গাড়ি, যখন আমরা রেস দাবাই না, অথবা ফোর হুইলারে যখন আমরা ওই অ্যাক্সিলারেটর প্রেস করি তখন গাড়ি ছুটে আস্তে আস্তে গতিবেগ বাড়ে, স্কুটিতে তাই হয়, তো ওটা অ্যাক্সিলারেটর বলা হয়। ওকে, অ্যাক্সিলারেশন মানে ধীরে 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 গতিবেগ বাড়ে। অ্যাক্সিলারেশন মানে বোঝা গেল ধীরে ধীরে গতিবেগ বাড়বে। আর ডিসিলারেশন উল্টো, ডিসিলারেশন মানে ধীরে ধীরে গতিবেগ কমবে। দেখা গেল গাড়ি কোথাও জ্যাম আছে, তো গাড়ি দাঁড়াতে হবে, তো কি করবে? ধীরে 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 বন্ধ হয়ে গেছে, ও মালা আমার কানে বড় একটা কতক্ষণ আছে দেখ, দেখে নে কতক্ষণ আগে চলবে। লাল হয়ে গেছে, দেখ কতক্ষণ চলবে, তাহলে আমি তাড়াতাড়ি এটা শেষ করে দেবো, দিয়ে পরে অন্য হবে। 10% হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। 58 হয়েছে। হ্যাঁ হয়ে যাবে, পেন শেষ হয়ে যাবে, ব্যাটারি সেভার কম করে। পেন শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওখানে তুই বুঝতে পারবি না তো। ও পিন আছে। হ্যাঁ, তার থেকে বড় হোক যেটুকুন হচ্ছে, পেন শেষ করে দিচ্ছি, আর বেশিক্ষণ নাই। হ্যাঁ, তো ম্যাগনেটিক আছে। বোঝা গেল তাহলে অ্যাক্সিলারেশন মানে কি আর ডিসিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে ধীরে ধীরে বাড়বে, ডেভেলপমেন্ট বা উত্থান ধীরে ধীরে বাড়বে, আর ডিসিলারেশন মানে ধীরে ধীরে কমবে। আর এখানে ইউনিফর্ম মানে বাড়বেও না কমবেও না, একই রকম থাকবে। বোঝা গেল? গ্লিচ ফরমিচ মানে হচ্ছে একই রকম। বাইক চালাতে গেলে ভালো বোঝা যায়, স্কুটি চালানোর সময় ভালো বোঝা যায়, বা বাইক ফোর হুইলারের সময় ভালো বোঝা যায়। স্কুটি যখন স্টার্ট দিলে, স্টার্ট দেওয়ার পরে অ্যাক্সিলারেশন করবে, দেখবে গাড়ি আস্তে আস্তে ছুটছে ছুটছে, তারপরে যখন রাস্তা ফাঁকা থাকবে তখন বন্ধুর সঙ্গে বা বান্ধবীর সঙ্গে গল্প করার জন্য একই রকম গতিবেগে চালাতে হয়। তখন গতিবেগ বাড়েও না কমেও না, একই রকম গতিবেগে আছে, তখন বলবো ইউনিফর্ম। আবার যখন সামনে জ্যাম আছে, গাড়ি থামাতে হয়, তখন কি করে? অ্যাক্সিলারেটর ছেড়ে দেয়, হালকা করে ব্রেকে পা দেয়, গাড়ি আস্তে আস্তে কমতে 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 স্টপ হয়ে যায়, তো ওটাকে বলা হয় ডিসিলারেশন। বাংলায় বলা হয় মন্দন। ত্বরণ একই রকম গতিবেগ, মন্দন। ত্বরণ একই রকম গতিবেগ, মন্দন। ত্বরণ
একই রকম গতিবেগ বন্ধন। স্কুটি আস্তে আস্তে বাড়ছে গতিবেগ, স্কুটি একই রকম গতিবেগ আছে, আর স্কুটি আস্তে আস্তে ব্রেকে পা দেওয়ার জন্য গতিবেগ কমছে। ঠিক একই রকম ভূমিরূপ বিদ্যায় যদি ভাবি তাহলে আপস্টিজেন টুইকলাম মানে উত্থান দ্রুত হচ্ছে, ডেভেলপমেন্ট দ্রুত হবে, এই গ্লিচ ফরনিচ বাড়বেও না কমবেও না। অ্যাবস্টিজেন মানে আস্তে 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 উত্থান প্রক্রিয়া বা ডেভেলপমেন্ট ভূমিরূপের বিবর্তন প্রক্রিয়া আস্তে আস্তে কমছে, ধীরে ধীরে কমছে, মানে এটা ডেভিসের দত্তের ওল্ডের মতো। ওকে, এবার পেন কি করেছিলেন? ডেভিস বলেছিলেন প্রাইমারি ল্যান্ডস্কেপ। উত্থানের পূর্বে ওই যে ইনিশিয়াল স্টেজে যে ভূমিরূপটা উত্থিত হয় তাকে বলা হয় ইনিশিয়াল ল্যান্ডফর্ম, ইনিশিয়াল ল্যান্ডস্কেপ। আর সেই কথাটাকে তিনি বলেছিলেন প্রাইমারাম। পেনকের কথায় প্রাইমারাম, ডেভিসের কথায় প্রাইমারি ল্যান্ডস্কেপ। ডেভিসের কথায় পেনিপ্লেন বলেছিলেন, লাস্টে ক্ষয়চক্রের শেষে মোনাডনক সমন্বিত যে ভূমিরূপ তৈরি হয় তাকে, সেই ল্যান্ডস্কেপকে তিনি বলেছিলেন, মোনাডনক সমন্বিত যে ল্যান্ডস্কেপ তৈরি হয় তাকে তিনি বলেছিলেন পেনিপ্লেন। পেন তাকে বলছেন এনরাম। ক্লিয়ার? এই মাথায় এর মধ্যে এইগুলোকে রাখতে হবে। ওকে, এই জিনিসগুলো পেনকের মধ্যে আছে, একটা ডায়াগ্রাম আছে, আর এই ভূমির এই ডায়াগ্রামটা মাথায় রাখতে হবে। ডায়াগ্রামটা ডেভিসের থেকে কিছুটা হলো আলাদা, ঠিক আছে? এই ডায়াগ্রামটা মাথায় রাখবে, ছবিতে যদি আঁকতে হয় তাহলে এটাকে আঁকার চেষ্টা করবে। ডেভিসের থেকে অনেক জায়গায় আলাদা আছে, কারণ দেখো ডেভিসের এই জায়গাটাই, এই যে ডায়াগ্রামটা না, ডেভিসের হলে এই জায়গাটা এইখানে ছিল, এটা অনেকটা দূরে চলে গেছে। হ্যাঁ, তো এই জায়গায় প্রাইমারাম কথাটা লিখতে হবে, তারপরে এইখানে ভ্যালি ফ্লোর, এই এই জায়গাগুলো এরকম হবে। এই জায়গাগুলোতে কিন্তু ডেভিসের এরকম ছিল না। এই জায়গাটাকে বলা হয় প্যারালাল রিট্রিট অফ দ্য স্লোপ। এই জায়গায় ভূমির সমান্তরাল পশ্চাৎ অপসারণ হচ্ছে বলে এইরকমই হবে, ঠিক আছে? আর এখানে ইনসেল বার্জ বা এন রাবের কথা বলতে হবে, ইনসেল বার্জও থাকবে এখানে।